আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডু পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি মালিহা রহমান। সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। আজকে আমাদের 9 এবং 10 এর অনলাইন ক্লাস, আর আজকে আমাদের বিষয় হচ্ছে বায়োলজি কিংবা জীববিজ্ঞান। পূর্ববর্তী ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারের কিছু বিষয় জেনেছি, সালোক সংশ্লেষণ সহ। তো আজকে আমরা এই পরবর্তী টপিক গুলোই জানবো। সবাই নিজেদের সামনে বইটা রাখার চেষ্টা করবে এবং এই রিডিং পড়ার মাধ্যমে আমরা নিজেদের এমসিকিউ গুলো মার্ক করবো। এখান থেকে কোন কোশ্চেনটা আসে সেটাও দেখবো বাবা, আর আমরা যে জিনিসটা বুঝতে পারছি না সেটাও ইনশাল্লাহ এক্সপ্লেন করব। তা আজকে আমরা যেটা ইউনিটটা পড়ছি এটা হলো 4.2.1 সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা। ঠিক আছে, সবাই নিজেদের বইয়ের সামনে নিজেদের যে বোর্ড বইটা আছে 4.2.1টা বের করি। এখানে আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। এটা খুব কমন একটা এমসিকিউ, বাট আমাদের যে বহু নির্বাচনী গুলো আসে সেখানে কিন্তু তোমাকে এরকম একটা নৈর্ব্যক্তিক দিতে পারে যে সালোক সংশ্লেষণ কেমন প্রক্রিয়া, জটিল, দীর্ঘ, স্বল্প সাময়িক। তখন তুমি জটিল এবং দীর্ঘটা একসাথে মার্ক করতে পারো। 1905 সালে ইংরেজি শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুইটি পর্যায়ে ভাগ করে। তার মানে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটার ভাগ কে করেছে দেখো, শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। পর্যায় দুটি হলো আলোক নির্ভর পর্যায়, আরেকটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আরেকটা হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। ঠিক আছে, তার মানে সালোক সংশ্লেষণকে আমরা দুইটি ফেজে ভাগ করতে পারি, একটা হলো আলোক নির্ভর, আরেকটা হলো আলোক নিরপেক্ষ। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পত্ররন্ধ্র নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। সেই পত্ররন্ধ্রটাকে দেখানো হয়েছে যে পাতার মধ্যে এরকম ছোট ছোট অসংখ্য ছিদ্র থাকে, এটাকে পত্ররন্ধ্র বা স্টোমা বলা হয়। তার মানে পত্ররন্ধ্রটাকে কি বলা হচ্ছে? স্টোমা। এই দেখো ছবিটা, এই যে মূলত ফুল একটা পাতা। আমি যদি একটু হাইলাইট করে তোমাদেরকে দেখিয়ে থাকি, এখানে ছোট 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 অসংখ্য পত্ররন্ধ্র থাকে, ছোট ছোট গর্তের মতো। এটাকে একটু বড় করে এই ছবিতে দেখানো হয়েছে যে দেখো পাতাকে যখন তুমি একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবে তখন এই ভেসেল গুলা বা যে অংশগুলো আছে খুব সুন্দরভাবে তোমার কাছে ভিজিবল হবে। আর এই পত্ররন্ধ্রের ভেতরে আবার কি আছে দেখো, এখানে পত্ররন্ধ্রের ভিতরে গার্ড সেল আছে, সঙ্গী কোষ আছে, এবং এই জায়গাটায় ঠিক পত্ররন্ধ্র থাকে। একটা পাতার মধ্যে যে ফিচার গুলো থাকে সেটা এই ছবিতে একটু বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন চলো আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে দুটো ফেজ আছে তার প্রথম ফেজ সম্পর্কে জানবো, যেটা হলো আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ড ফেজ। আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা সালোক সংশ্লেষণ কাকে বলে সেখানেই তো আমরা পড়ে এসেছি যে সূর্যের আলোটা বা সানলাইট যেটা আছে সেটা দিয়ে যেহেতু খাদ্য তৈরি হচ্ছে, সে কি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তির কিন্তু কোনো ধ্বংস নেই, এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে। এই প্রক্রিয়ায় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির ফুল ফর্মটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা আমি তোমাদের মেবি যে পিডিএফ ফাইলটা রেডি করা আছে সেখানে আরো সুন্দর করে ডেসক্রাইব করা আছে, বাট আমরা আগে মেইন বইটা পড়বো। এবং NADPH বিজারিত নিকোটোমাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এর নামটা একটু বড় বাট মনে রাখার জন্য ভালোভাবে পড়তে হবে। বিজারিত নিকোটোমাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং H+ হাইড্রোজেন বা প্রোটন উৎপন্ন হয়। আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয়। এটি একটা এমসিকিউ লাইন। মাঝে মাঝে দেখা যায় কি কিছু কিছু নৈর্ব্যক্তিক আমাদের খুব কমন লাইন থেকে চলে আসে, কিন্তু আমরা গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে অ্যান্সারটা পাই না। সো তোমার কোশ্চেনটা এরকম হতে পারে, আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত হওয়ার সময় শক্তি কোথা থেকে সঞ্চিত হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সে বা কিসের মাধ্যমে সঞ্চিত হয়? তুমি বলতে পারো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন কণা শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে সঞ্চিত শক্তি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটার ফুল ফর্মটাও তোমরা দেখে নিবে। এখানে আমরা কয়েকটা ফুল ফর্ম একসাথে তোমাদেরকে লিখে দিব, মেবি গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। অজৈব ফসফেট PI বা ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। এইটা তুমি যদি এই অধ্যায় থেকে একটা এমসিকিউ পরীক্ষায় পাও, আমি মনে করি যে এটা ফেস করবে, কিংবা আমাদের যে সৃজনশীল আছে সেখানে ক নাম্বার কোশ্চেনে এটা খুবই কমন যে ফসফোরাইলেশন
কাকে বলে। এই দেখো আমরা এখানে সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখেছি এবং তোমাদের একটা বিক্রিয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। সেখানের কথাগুলো কিন্তু একটা বিক্রিয়া আকারে এখানে প্রকাশ করা হয়েছে। তুমি চাইলে বিক্রিয়াটা তোমার প্রশ্নের উত্তরে অ্যাড করতে পারো। ফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষণের সময় এডিপি সৌরশক্তি গ্রহণ করে ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়, এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এখানে তুমি বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এডিপি প্লাস পিআই কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি। আর কি দরকার তোমার? সানলাইট এবং ক্লোরোফিল থেকে নির্গমন হচ্ছে কি? এটিপি। আচ্ছা, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটিন, হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে আবার বলে পানির ফটোলাইসিস বা ফটোলাইসিস বলা হয়। এখন আমরা দ্বিতীয় যে পর্যায়টা দেখছি সেটাকে বলা হচ্ছে হলো আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো একটু মনোযোগ দিয়ে, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। মানে এই যে তোমার আলোক নির্ভর যে পর্যায়টা আছে ওখানে কিন্তু আলো তোমার সরাসরি পাতায় প্রয়োজন হচ্ছে, কিন্তু এখানে কি একবার সরাসরি প্রয়োজন হয় না। তাহলে কিভাবে প্রয়োজন হয়? তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটা চলতে পারে। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি আলোর প্রয়োজন হয়, হয় না? হয়, না হলেও হয়। প্রত্যক্ষভাবে প্রয়োজন পড়ে না, কিন্তু এটা থাকলেও কোনো অসুবিধা হয় না। বায়ুমণ্ডলের CO2 পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে আলোক পর্যায়ে তৈরির এটিপি এবং NADPH H+ এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO2 বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা যায়। এগুলো হলো ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাগ চক্র, ক্রেসুলিয়ান চক্র, অ্যাসিড বিপাক বা ক্রেসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, যেটাকে আমরা সংক্ষিপ্তে CAM বলতে পারি। এটার ফুল ফর্মটা তুমি দেখে নিতে পারো, ক্রেসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম বা CAM। বাট এই 3টা পর্যায়ের মধ্যে আমরা শুধুমাত্র 2টা পর্যায় সম্পর্কে জানবো, একটা হলো কেলভিন চক্র আর একটা হলো হ্যাচ ও স্ল্যাগ চক্র। আচ্ছা বাবা দেখো, আমরা কিন্তু অলরেডি আমাদের বইটা পড়ছি, ঠিক আছে? বইয়ের পর আমি তোমাদের জন্য যে PDF বা পড়া করার ইজি গোয়িং করার জন্য যেটা রেডি করেছি সেটা দেখবো। প্রথমে আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে বইটা পড়া, ঠিক আছে? বইয়ের প্রত্যেকটা কথা ভেঙে আমি তোমাদের ইনশাল্লাহ PDF এ দেখাবো, ঠিক আছে? আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করবো আমরা আরো ব্রড আকারে জানার সবকিছু। PDFটা এখনই আপনারা ক্লাস শেষে লিংকে পেয়ে যাবেন, সেখানে গেলে কিন্তু আমার এই রেডি করা PDFটা তোমরা সবাই দেখতে পারবে। এবং এটা যদি বাসায় একটু তুমি নিজের চোখ বুলা তাহলে বুঝতে পারবে যে আমাদের ফুল চ্যাপ্টারের মোরালটা আসলে কি, ঠিক আছে? আমরা আজকে পড়েছি হলো C3 C4 চক্র, এটা ডিফারেন্সটা কি কি আছে, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এবং নেক্সট ক্লাসে আরেকটু ইলাবোরেট ভাবে জানবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মালিহার রহমান, আপনাদের আজকের ইনস্ট্রাক্টর। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।